নতুন সরকার গঠনের পরেও রয়ে গেছে অর্থনীতির পুরনো চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও বাড়ানো হয়েছে নীতি সুধার বা পলিসি রেট। পাশাপাশি বিগত বছরগুলোতে ঘটে যাওয়া অর্থনীতিতে অনিয়ম দুর্নীতির তদন্ত করতে গঠন করা হয়েছে একটি কমিটি, যারা প্রকাশ করবে শ্বেতপত্র প্রতিবেদন এবং সেখানে বেশ কিছু সুপারিশ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। এ নিয়েও বিস্তারিত জানাবো। পাশাপাশি সপ্তাহের শেয়ার বাজারের লেনদেন, বন্দর ও হাটের খবর থাকছে ভাগশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বলছিলাম যে বাড়ানো হয়েছে রেপো রেট, পলিসি রেট বা নীতি সুধার। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ বাড়বে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকেও তারা ঋণ নিলে সেখানেও সুদের পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে বাজারে টাকার প্রবাহ কমবে এবং একই সাথে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন গ্রাহককে ঋণ দেবে সেখানেও সুদের পরিমাণ বেড়ে যাবে। যেভাবে আসলে মূল্যস্ফীতি বাজারে টাকার প্রবাহ কমিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি সূত্র। সেখানে আমরা দেখছি যে নীতি সুধার 50 বেসিস পয়েন্ট বা ভিত্তি পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে 9%। করিডোর ঊর্ধ্বসীমা বা SLF, যেটিকে আমরা বলি স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি, সেটি করা হয়েছে 10.5% এবং করিডোর নিম্ন সীমা বা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি সেটা করা হয়েছে 7.5%। যেহেতু SDF বাড়ানো হয়েছে, তার ফলে জামানতে প্রতি আগ্রহী হবে ব্যাংকগুলো। আমরা দেখছিলাম যে নীতি সুধার বাড়ানোর বিষয়টি, এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা নীতি সুধার বাড়ানো। আমরা দেখেছি যে গত বছর স্মার্ট সুধার বা 9-6 সুধারের পর থেকে বাজারে যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছিল না তখন উন্মুক্ত করে দেওয়া হয়, বাজার ভিত্তিক সুধারের পরিকল্পনা করা হয়। এরপর আমরা দেখেছি যে এই পলিসি রেটটা অনেক বেড়ে গিয়েছিল। তো সেখান থেকে আসলে যেহেতু নীতি সুধার বেড়েছে সেহেতু সুদের পরিমাণটা বেড়েছে ঋণে, এবং গত অর্থ বছরে অর্থাৎ 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছিল বাণিজ্যিক ব্যাংকগুলো। প্রায় 32 লাখ কোটি টাকার ঋণ নেয় বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে, যার সুদ পেয়েছে বাংলাদেশ, যার ফলে বাংলাদেশ ব্যাংকের বছর শেষে মুনাফা এসেছে 151 বিলিয়ন টাকা আমরা দেখছি, যেটি তার আগের অর্থ বছরে অর্থাৎ 2022-23 অর্থ বছরে ছিল 106.52 বিলিয়ন। এর আগের অর্থ বছরে 2021-22 আমরা দেখছি যে 28.48 বিলিয়ন এবং এর আগের অর্থ বছরে 31.09 বিলিয়ন টাকা আমরা দেখছিলাম। তো এখান থেকে এই যে 151 বিলিয়ন টাকা বা আমরা বলতে পারি যে 15,100 কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক, সেই মুনাফাটি তারা জমা দিয়েছে সরকারি কোষাগারে। এই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবারে আমরা একটু দেখে নিচ্ছি, বলছিলাম যে বিগত বছরগুলোতে ঘটে যাওয়া আর্থিক খাতের দুর্নীতি, অনিয়ম, এগুলো তদন্ত করে প্রতিবেদন প্রকাশের জন্য 12 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা শ্বেতপত্র প্রণয়ন করবে এবং সেই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ করা হয়েছে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যকে। পাশাপাশি আরও কয়েকজন রয়েছেন, যেমন সিপিডির আরেকজন সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান, তিনিও রয়েছেন এখানে। রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ তামিম, আরও অনেকেই আছেন। এই 12 সদস্যের কমিটি 90 দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন হস্তান্তর করবে প্রধান উপদেষ্টার কাছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা SDG বাস্তবায়ন এবং LDC উত্তরণে করণীয়গুলো থাকবে এই প্রতিবেদনে। সরকারি আর্থিক ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ সম্পদের হিসাব থাকবে, ঘাটতি বাজেট অর্থায়ন এবং বাহ্যিক ভারসাম্য নিরূপণ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং খাদ্য ব্যবস্থাপনার পরামর্শগুলো এই শ্বেতপত্রতে রাখার কথা বলা হয়েছে। বলছিলাম যে দেশের অর্থনীতির সংস্কারের শ্বেতপত্র প্রকাশের বিষয়ে আসলে একটি কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে GED সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা বিস্তারিত সেখান থেকে আমাদেরকে জানিয়েছেন সহকর্মী আতাউর নিয়ন। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন কিন্তু বেশ কিছু বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে, যেখানে নির্বাচন কিভাবে হবে, দেশের অর্থনৈতিক অবস্থা, তারপর পরবর্তীতে যে যারা সরকারের দায়িত্ব পালন করবে তারা আসলে কিভাবে দেশ পরিচালনা করবে, সেই বিষয়গুলো কিন্তু চলে এসেছিল যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে। তারই একটি অংশ হয়েছে যে আমাদের দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা রয়েছে, সেখানে আমরা দেখেছি যে গত 15 বছরে বিভিন্ন খাতে অবকাঠামো উন্নয়ন বা যে
খরচের মাত্রা কিন্তু খুব বেশি হয়েছে, যে কারণে বলা হচ্ছে যে অর্থনীতিতে খরচের মাত্রা বৃদ্ধি পেলেও সাধারণ যে মানুষ রয়েছে বা তাদের যে জনজীবন রয়েছে সেগুলো কিন্তু আসলে খুব বেশি উন্নতি হয়নি। সেখানে একটি বড় কারণ হিসেবে বলা হয়েছে অর্থ আত্মসাৎ বা ব্যক্তি বিশেষ ক্ষেত্রে পুঁজি আত্মসাৎ করা, অর্থ পাচার করা। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার একটি দায়িত্ব নিয়েছে যে দেশের অর্থনীতি যাতে পরবর্তীতে সংস্কারের মাধ্যমে যে পুনরুদ্ধার করা যায় এবং সেটা পরিচালনার ক্ষেত্রে যেন আর দুর্নীতি না হয় সেই বিষয়ে একটি শ্বেতপত্র এবং হচ্ছে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। যেটা আমরা দেখেছি যে ইতিমধ্যে দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে 12 সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যাদের আজকে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে তারা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তারা তাদের পরিকল্পনা বা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো তুলে ধরেন। যেখানে বলা হয়েছে যে তারা আসলে মূলত যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে বা যে সংস্কারের জায়গাগুলোতে তারা কাজ করবেন না, তারা মূলত হয়েছে যে বিগত যে বছরগুলো রয়েছে সেই বছরগুলোতে কোন কোন খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে বা সেক্ষেত্রে দুর্নীতিগুলো কারা করেছে নির্দিষ্ট করে তারা হয়তো বলবেন না, তবে প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষে যদি কিছু নাম চলে আসে যে আসলে ওই কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট কি পরিমাণ দুর্নীতি হয়েছে বা কোনো ব্যক্তি যদি বড় কোনো অঙ্কের অর্থ যদি আত্মসাৎ বা পাচার করে থাকে, সেক্ষেত্রে আসলে তার সেই ব্যক্তির অন্তর্ভুক্ত কত কি পরিমাণ অর্থ রয়েছে সেই নির্দিষ্ট পরিমাণটা আসলে এবং কিভাবে করা হয়েছে সেই কারণগুলো এবং পরিমাণটা তারা উল্লেখ করবেন বা সেই বিষয়ে তারা জানাবেন। কমিটির একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 3 মাস বা 90 দিন। এই 90 দিনের ক্ষেত্রে তারা বিভিন্ন খাত কেন্দ্রিক বা খাত ভাগ করে সেই সব খাতগুলোতে পর্যালোচনা বা যাচাই বাছাই করবেন। সেক্ষেত্রে বলা হয়েছে যে তারা যেই খাতের প্রতিবেদন বা তাদের যাচাই বাছাই শেষ হয়ে যাবে তখন তারা 90 দিন শেষ করা পর্যন্ত অপেক্ষা করবেন না, তার আগেই তারা সেই প্রতিবেদনটি জমা দিবেন এবং তাদের পরামর্শ বা সার্বিক বিষয়গুলো তুলে ধরবেন। আমরা দেখছিলাম যে অর্থনৈতিক সংস্কারের জন্য শ্বেতপত্র প্রণয়নের 12 সদস্যের কমিটির সকলেই উপস্থিত ছিলেন আজকের সভায়। ভাগশেষে আয়োজনে একটা বিরতির পর ফিরছে, আবারও সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। চলতি সপ্তাহে পুঁজি বাজারে কিছুটা আত্মবিশ্বাস ফিরেছে। সপ্তাহের শেষ দিনেও সূচকের উত্থান দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের বাকি কয়েকদিন আমরা দেখেছি ধারাবাহিকভাবে লেনদেনের পরিমাণ বেড়েছে। আজকের দিনে সূচকের উত্থান হয়েছে 47.7 পয়েন্ট। প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5804.41 পয়েন্টে। আজকের দিনে লেনদেন 963 কোটি 26 লাখ টাকা। বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে, 298টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, দর কমেছে 67টির এবং দর অপরিবর্তিত রয়েছে 32টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা পুরো সপ্তাহের লেনদেনের চিত্র যদি দেখি যে একদিন বন্ধ ছিল আর 4 কার্যদিবস লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এর মধ্যে 1 কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে আর বাকি 3 দিনই সূচকের উত্থান ছিল। প্রথম দিন খুব ধীর গতির বা অল্প উত্থান দেখা গেছে, লেনদেন হয়েছিল 500 কোটি টাকার বেশি। এরপর দিন যদিও লেনদেন টাকার অঙ্কে বেশি ছিল, তবে সূচকের পতন হয় 14.80 পয়েন্ট। এরপরে ধারাবাহিকভাবে 2 দিন লেনদেন এবং সূচকের উত্থান হয়েছে। আমরা দেখছি যে 898 কোটি টাকার লেনদেনের সূচক বেড়েছিল 70.93 পয়েন্ট এবং আজকের দিনের লেনদেনে সূচক বেড়েছে 47.7 পয়েন্ট। এবং পুরো সপ্তাহের যদি আমরা দেখি, পুরো সপ্তাহ ব্যবধানে শেয়ার বাজারের বাজার মূলধন প্রায় 9,000 কোটি টাকার মতো বেড়েছে। এবারে আমরা একটু দেখে নিতে চাই যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের তথ্য। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক CASPI 117.18 পয়েন্ট বেড়েছে, দাঁড়িয়েছে 15,520.23 পয়েন্টে। লেনদেন হয়েছে 13,96,47,000 টাকার। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে 153টি, দর কমেছে 70টির এবং দর অপরিবর্তিত রয়েছে 16টি প্রতিষ্ঠানের শেয়ার। এবারে আমরা দেখে নিতে চাই যে সকল প্রতিষ্ঠান এই সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে তাদের বিস্তারিত, তাদের তথ্য। রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড নগদ 4% লভ্যাংশ ঘোষণা করেছে, আর্নিং পার শেয়ার 40 পয়সা। এছাড়া প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এই প্রতিষ্ঠান দুটি বিমা খাতের, তারা লভ্যাংশ ঘোষণা করেছে। প্রাইম ইন্স্যুরেন্স নগদ 1% এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স নগদ 12% লভ্যাংশ দিয়েছে। আরও একটা বিরতির পর ফিরছি, ভাগশেষে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমেছে, ফলে কেজিতে 10 টাকা বেড়েছে দাম। অন্যদিকে সরবরাহ বাড়ায় দাম কমেছে কাঁচামরিচের। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে পেঁয়াজ আমদানি কমার কারণ কি বলছেন আমদানিকারকরা? শাফিন, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে সপ্তাহখানেক ধরেই কিন্তু পেঁয়াজের যে বাজার, সেখানে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে এবং সেই আমদানিকৃত যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু শতক পেরিয়ে কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে এবং সেটি বন্দরেও কিন্তু আমরা বিক্রি করতে দেখেছি। আমি যদি আপনাকে একটু আজকের বাজার দর বলি, যে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে যে পেঁয়াজগুলো আমদানি হয়, মূলত সেই পেঁয়াজগুলো ঠিক আমার পিছনে যে জায়গাটি রয়েছে বন্দরের, এই জায়গাতে গাড়িগুলো প্রবেশ করে এবং এখান থেকেই পাইকার এবং যারা ব্যবসায়ী রয়েছেন, আমদানিকারক রয়েছেন, তারা কেনা বেচা করে থাকেন এবং এখান থেকে দেশের বিভিন্ন স্থানে যায় এখানকার যে আমদানিকৃত পেঁয়াজ সেটি। এবং সেই পেঁয়াজগুলো আজকে এখানে বিক্রি হচ্ছে মূলত 100 থেকে 110 টাকা কেজি ধরে প্রকার ভেদে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। আমরা যেটি ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি, জেনেছি মাত্র। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু স্থানীয় বাজার রয়েছে এবং সেই স্থানীয় বাজারে বন্দরের যে নিম্নমানের যে পেঁয়াজটি রয়েছে সেটি কিন্তু বন্দর থেকে যে পেঁয়াজটি বাইরের যে বাজার আছে সেটি সেখানে বিক্রি হয় এবং সেখানেও খুচরা বাজারে আমরা দেখেছি 110 টাকা কেজি দরে ভারতের যে পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে এবং যেই দেশীয় পেঁয়াজ রয়েছে সেটিও কিন্তু প্রায় 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি করতে আমরা দেখেছি। আমরা যেটি লক্ষ্য করেছি যে আসলে আমদানির পরিমাণটা অনেকটাই কম, কারণ বিগত সময়গুলোতে যেখানে প্রায় 20 থেকে 25 ট্রাকের মতন আমদানি হতো, সেখানে বর্তমানে 10 থেকে 12 ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালকেও 10 ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে, যেখানে পেঁয়াজের পরিমাণ ছিল 290 মেট্রিক টন। আসলে কম পরিমাণ আসলে পেঁয়াজের কারণে, প্রবেশ করবার কারণে দামে একটা প্রভাব পড়ছে। এছাড়া ব্যবসায়ীরা যে কারণটি দেখাচ্ছে আসলে মূলত পেঁয়াজের দামটি কেন বৃদ্ধি পাচ্ছে, তারা বলছে যে ব্যাংকের যে ডলার রেট রয়েছে সেটি কিন্তু বিশেষ করে উঠানামা করবার কারণে একটা প্রভাব পড়েছে। পাশাপাশি ভারত অভ্যন্তরে পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, এই প্রভাবগুলো কিন্তু মূলত পেঁয়াজের যে দাম সেখানে কিন্তু ফেলেছে, যার প্রভাব কিন্তু আমরা পেঁয়াজের দামে কিন্তু লক্ষ্য করেছি। এবং প্রতি কেজি পেঁয়াজে প্রায় সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়েছে। এতে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা অনেকটাই বিপাকে পড়েছেন। এবং কাঁচামরিচের কথা যদি বলি শাপিন আপনাকে, যে কাঁচামরিচের আমদানিটা স্বাভাবিক রয়েছে, কাঁচামরিচের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যেখানে 200 টাকা 250 টাকা কেজি দরে বিক্রি হতো, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে খুচরা বাজারে 177 টাকা কেজি দরে এবং পাইকারিতে আজকে বিক্রি করতে আমরা দেখেছি 140 থেকে 45 টাকা কেজি দরে। তো শাপিন, এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমদানি দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন পেঁয়াজ এবং কাঁচামরিচের আমদানি এবং দরদামের বিষয়ে বিস্তারিত। চাঁদপুরে অতিবৃষ্টি ও বন্যার পানিতে নষ্ট হয়েছে 507 হেক্টর জমির বিভিন্ন সবজি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 7,000 কৃষক। এ নিয়ে জেলার সদর উপজেলার হামানকদ্দি গ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। প্রায় 1 মাস পর চাঁদপুরের আকাশ আজ রৌদ্রজলমল। সকাল থেকে সূর্যের দেখা পাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি বিরাজ করছে। কিন্তু গেল 28 দিন চাঁদপুরের আকাশে অজর ধারায় বৃষ্টিপাত হয়েছে এবং এর কারণে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চাঁদপুরের যে নিম্নাঞ্চল রয়েছে এবং বিশেষ করে কৃষকদের ফসলি জমি কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের বপনকৃত গ্রীষ্মকালীন লাউ এবং কুমড়া তা কিন্তু অতিরিক্ত জলাবদ্ধতার কারণে গাছের গোড়া পচে গিয়ে কিন্তু মারা যাচ্ছে। তাছাড়া ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স, কাঁচা পেঁপে সহ বিভিন্ন ধরনের যে তারা সবজি করেছে তাতেও কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাবটা কিন্তু আগামীতে পড়বে বলে কিন্তু মনে করছেন যারা কৃষি কর্মকর্তা রয়েছেন। তারা বলছেন যে এই অতিরিক্ত বৃষ্টিপাত এবং দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা থাকার কারণে কিন্তু নিম্নাঞ্চল বিশেষ করে
চরাঞ্চল এবং চাঁদপুর সদর, হাইমচর এবং কচুয়া সহ বিভিন্ন উপজেলাতে যে কৃষকরা ফসল ফলিয়েছে তা কিন্তু আসলে ফসল ঘরে তোলার আগেই কিন্তু সব কিছু অনেকাংশেই ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। এবং এই জলাবদ্ধতার কারণে যে শাকসবজির ক্ষেত বা শাকসবজির জমি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আগামীতে যখন বাজারে শাকসবজি উঠবে তখন কিন্তু এর প্রভাব কিন্তু পড়বে এবং দামেও কিন্তু অনেকাংশেই কিন্তু প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে। সরবরাহ কম ও চাহিদা বাড়ায় নওগাঁয় আবারও বেড়েছে ধানের দাম। সপ্তাহের ব্যবধানে মন প্রতি দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। এতে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। এ নিয়ে নওগাঁর মহাদেবপুরে উপজেলার চকগৌড়ি হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্বাস আলী। ইরিবোরো মৌসুমের শেষ সময় হয়, প্রান্তিক কৃষকদের ঘরে এখন ধান নেই বললেই চলে। এতে করে হাট বাজারগুলোতে ধানের সরবরাহ কমেছে, তবে চালকল এবং ব্যবসায়ীদের কাছে বেড়েছে ধানের চাহিদা। ফলে গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম বেড়েছে মনে 70 থেকে 80 টাকা পর্যন্ত। আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা চকগড়ি হাটবার। এই হাটে কাঠারিভোগ ধান বিক্রি হয়েছে 1500 থেকে 1530 টাকা, জিরা সাইল 1480 থেকে 1500 টাকা এবং সুফলতা জাতের ধান বিক্রি হয়েছে 1400 থেকে 1430 টাকা পর্যন্ত। তবে আউশ মৌসুমের নতুন ধান পারিজা উঠেছে, যা বিক্রি হয়েছে 1100 টাকা পর্যন্ত। গত 2 সপ্তাহ আগেও পুরনো জাতের সব ধরনের ধান সর্বোচ্চ 1550 থেকে 1580 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ নির্ধারণ করে দেওয়ার পর ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণ টাকা পাচ্ছিলেন না, যার কারণে আসলে তারা পরিমাণ মতো ধান কিনতে না পারার কারণে কমেছিল ধানের দাম। তবে ব্যাংক থেকে আবারও 2 লক্ষ টাকা বাড়িয়ে সর্বোচ্চ 4 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলনের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে করে তারা পর্যাপ্ত পরিমাণ ধান কিনছেন, ফলে বেড়েছে ধানের দাম। আর ধানের দাম বাড়ায় কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। এই ছিল হাট থেকে ধানের দরদাম নিয়ে আমার কাছে সব শেষ করছি এ সপ্তাহের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।